তুষারকান্তি বণিক, তার কি খবর? কোথায় রয়েছে সে? এখনো পর্যন্ত চন্দ্রকান্তর হদিশ পাওয়া গেলেও সে কোথায় জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, পুলিশের তরফ থেকে তুষারকান্তির তার খোঁজ চালানো হচ্ছে এবং পুলিশের কাছ থেকে যা আমরা জানতে পেরেছি, গতকাল এই ঘটনার সময় দুই ভাই ছিল, চন্দ্রকান্ত এবং তুষারকান্তি, দুজনেই এই ঘটনাস্থলে আসে। কিন্তু সেখানে চন্দ্রকান্ত যেমন সে বাড়ির মধ্যে গিয়ে তার সন্তানদের বাঁচাতে যান এবং সেখানে গিয়ে তিনি আত্মহত্যার জন্য বাড়ির আগুনের মধ্যে ঝাঁপ দিতে যান। স্থানীয় মানুষজন তাকে সেখান থেকে নিয়ে আসে, তিনি আহত হন, তাকে ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হয়। কিন্তু তুষারকান্তির তারপর থেকেই বেপাত্তা, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি জানিয়েছেন যে এই তুষারের খোঁজ চালানো হচ্ছে, তাকে শীঘ্রই আটক বা গ্রেপ্তার করা হবে। এই ঘটনার পর থেকে দেখো, গতকাল রাত্রি 9টার পর থেকেই তাকে শেষ দেখা গিয়েছিল। তারপরে এত সময় যাওয়ার পরেও কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এর পাশাপাশি চন্দ্রকান্ত যিনি মা, তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি গ্রামেই রয়েছেন। তিনি বলছেন যে এই ব্যবসা তিনি করতে বারণ করেছিলেন চন্দ্রকান্তকে। তুষার চাষবাসের কাজ করে, কিন্তু একই পরিবারে একই সঙ্গে তারা ছিলেন, একই বাড়ির মধ্যেই তারা থাকতেন। এবং এই ঘটনার পর থেকে তুষারের নাম জড়ায় এবং সেখান থেকেই তুষার তারপর থেকেই বেপাত্তা, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। একজন মাত্র বৃদ্ধা মা, তিনি এখন পরিবারের সকলকে হারিয়ে সহায় সম্বলহীন। মা অবশ্য বলছেন যে চন্দ্রকান্ত বণিককে অনেকবারই, বড় ছেলেকে অনেকবারই বুঝিয়েছেন, বলেছেন যে এই ব্যবসা ছেড়ে দিতে, কিন্তু না, সে শোনেন। শুনুন বৃদ্ধা মায়ের বক্তব্য। বললাম না, আমি ঘরে ছিলাম, তারপরে আমি বাইরে পেচ্ছাপ করতে, তারপরে ওইটা হয়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। মানে কি দেখলেন? কোনো আওয়াজ শুনলেন? না, আগুন দেখলেন। আগুন মানা করতেন ছেলেকে, মানে বাড়ির মধ্যে এরকম বাজি রাখতো? হ্যাঁ, মানা করতো। আগে বারণ করেছে? কোন ছেলে কথা শুনতো না? দুই ছেলেই করতো না? কোন ছেলে করতো? বড়টা চন্দ্রকান্ত। অর্পণ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, ঠিক কি কি ধারায় মামলা রুজু হয়েছে চন্দ্রকান্ত বণিকের এগেইনস্টে? দেখো, 3টি ধারায় মামলা রুজু হয়েছে। বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যে বিষয়টা সকাল থেকেই আমরা বলছিলাম যে তার যদি লাইসেন্স থেকে, তাকে বিধায়ক বলেছেন তার লাইসেন্স ছিল, তার লাইসেন্স ছিল, সেই লাইসেন্স সেলিং লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, কি লাইসেন্স, যদি লাইসেন্স তাকে দেওয়া হয় তাহলে গ্রিন ক্যাকাসের জন্য দেওয়া হয়েছে, তাহলে সবুজ বাজি তৈরির জন্য 15 কেজি মশলা তিনি মজুত করতে পারবেন। কিন্তু সেখানে দেখা গিয়েছে ড্রাম ড্রাম, তুমি দেখেছো যে তার যে কারখানা, সেই কারখানার অদূরেই সেই ড্রাম সেখানে বারুদ রাখা রয়েছে এবং সেখানে সেই বারুদ ঢাকা দেওয়ার জন্য কোথাও খড় ব্যবহার করা হয়েছে, কোথাও যে গাছ, সবজি ক্ষেতের সেই গাছ ব্যবহার করা হয়েছে। এত সংখ্যক সে যে বারুদ সে কোনোভাবেই মজুত করতে পারে না। সেই কারণে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি ফায়ার সিস্টেম বা ফায়ার লাইসেন্স কি নিয়েছিলেন, ফায়ারের থেকে অনুমতি নিয়েছিলেন, সেই প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। এবং এই বাড়িতে যে ঘটনা, এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কারণ ছবিতে দেখা যাচ্ছে যে ভয়াবহতা, যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার যা অভিঘাত, এখানে কি শুধু চকলেট ছিল বা শুধু আতশবাজি ছিল না, তার ভিতরেও আবার অন্য কোনো বিস্ফোরক বা এই বাজির মশলা তিনি বাড়িতেও মজুত করেছিলেন। এই বিষয়গুলো যেমন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে। এই বিস্ফোরণের কারণ কি, বিস্ফোরণের যে পরে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং এই ব্যবসা তিনি কিভাবে চালাচ্ছিলেন। যেখানে কারখানার সেখানে স্টকরুম হওয়ার কথা, সেখানে স্টকরুম নেই। তিনি বাড়ি থেকে কতদিন এইভাবে ব্যবসা চালাচ্ছিলেন, সবকিছুর প্রশ্ন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে। এবং এই ঘটনার পর, এই ঘটনায়
তিনি কি কি মশলা ব্যবহার করেছিলেন, কারণ যেভাবে বারুদের ড্রামগুলো সরানো হয়েছে সেটা রাতের মধ্যেই সরানো হয়েছে, কারণ বিস্ফোরণের পরেই কারখানার থেকে অতটা দূরে গিয়ে সেখানে রাখা হয়েছে। এই কাজে কে কে তাকে সাহায্য করেছে সে বিষয়েও পুলিশ তদন্ত করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একেবারে তার এটাই তো প্রশ্নের সকাল থেকে জবাব দেয়। প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল যে এই বিস্ফোরণের পরও আমরা দেখছি যে এই গোডাউন যেখানে সেখান থেকেও এগিয়ে গিয়ে টমেটো বাগান যেখানে সেখানে বস্তাবন্দি করে রাখা হয়েছে নিষিদ্ধ বাজি, সেখানে ড্রাম ভর্তি বারুদ রাখা হয়েছে। সেগুলো রাখলো কারা? তার মানে কি এখনো কেউ রয়েছে যারা এই কাজে আড়ালে থেকেও চন্দ্রকান্তকে সাহায্য করে যাচ্ছে? এবং আরো একটা ঘটনা আপনাদেরকে জানায় যে এই চন্দ্রকান্ত বণিক, তার বিরুদ্ধে যে এফআইআর হলো, তাকে যে আটক করা হলো না, এটা প্রথম নয়। এর আগে 3 বছর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছিল কেন জানেন? কারণ বিনা লাইসেন্সে এই বাজির ব্যবসা সে চালিয়ে যাচ্ছিল এবং তারপর যখন জামিন পায় সে, তখন ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করে এবং 3 বছরে আরো ফুলে ফেপে ওঠে তার এই ব্যবসা। এই নিয়ে আরো বিস্তারিত জানি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এটা তার মানে প্রথম নয়, বিস্ফোরণটা হয়তো এখন হলো, তারপরে তাকে আটক করা হলো, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু জেল সে আগেও খেটেছে। হ্যাঁ, একেবারেই। দেখো, সূত্র মারফত কিন্তু সেই খবরটাই সামনে আসছে যে পাথরপ্রতিমা বিস্ফোরণ কাণ্ডে এই যে চন্দ্রকান্ত বণিক 2022 সালে কিন্তু তিনি বেআইনি ভাবে বাজি তৈরি করছিলেন এবং সেই সময় ধোলা থানার পুলিশ তাকে কিন্তু একেবারে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে এই যে বাজির যে ধরনের যে আইনগুলি রয়েছে তাতে মামলা করা হয় এবং প্রায় 3 থেকে 4 মাস কিন্তু তিনি জেল হাজত খাটেন এবং তারপর তিনি যখন জামিন পেয়ে গেলেন তারপরেই আবার নতুন করে কিন্তু তিনি এই ব্যবসা খুলে বসলেন এবং সেই ব্যবসা কিন্তু 3 বছর ধরে এই যে ব্যবসা চলছিল একেবারে রমরমিয়ে ব্যবসা চলছিল। বিভিন্ন যে এলাকায় পুজো হয় সেই পুজো দূর দূরান্ত থেকে কিন্তু তার কাছে এই বাজির অর্ডার আসতো এবং ব্যাপক পরিমাণে বাজি কিন্তু তিনি মজুদ রাখতেন এবং তার যে বাড়ি ছিল প্রতিটা বাড়ির ভেতরে কিন্তু সেখানে কিন্তু পুরো বাজি ঠাসা হয়ে থাকতো, এমনটাই কিন্তু সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারছি। তবে এই এলাকা থেকে যে এই ঘটনার সময় কিন্তু চন্দ্রকান্ত বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে খবর পেয়ে বাড়িতে আসেন এবং তাকে আগুন নেভানোর কাজ হয়। তারপর একেবারে, এবং এই যে ব্যবসা চন্দ্রকান্ত করছিল, চন্দ্রকান্তর সঙ্গে কিন্তু তার পরিবারের অন্যান্যদের বিবাদও হচ্ছিল। এই যে 3 বছর ধরে যে ব্যবসা সে চালিয়ে যাচ্ছে, তার কাকা তার ভাইরা কিন্তু বারবার অপোজ করেছিল এবং এভাবে এই ব্যবসা যেখানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে এরকম ভাবে বাজি মজুত করে রাখা, এ নিয়ে তারা বারবার প্রতিবাদও করে, কিন্তু কথা কানের নেয়নি চন্দ্রকান্ত। সামনে বাসন্তী পুজো রয়েছে, তো ও একটা হিউজ পরিমাণ হয়তো স্টক বাড়িতে রেখেছিল, কোনো কারণবশত ডিস্ট্রিক্ট হয়ে যায়, এবারে আগুনটা ধরে গেছে। এই তো মাত্র 3 মাস, যদি মানে সন্ধ্যাকালীন না হয়, যদি রাত্রে হতো তাহলে আমরাও মানে ডেড হয়ে যেতাম। অল্পের জন্য বেঁচে গেছে, একদম অল্পের জন্য। মানে মাকে নিয়ে আমি যদি বাইরে বার হয়ে না যেতাম, আর সব থেকে বড় কথা আমি তখন টিউশন করাচ্ছিলাম। এইটা হচ্ছে চন্দ্রকান্ত দার রান্নাঘর, আর ওই পাশেরটা হচ্ছে তুষারদার রান্নাঘর। তুষারদার রান্নাঘরে সিলিন্ডারটা বাস্ট করেছে, আর চন্দ্রকান্ত দার রান্নাঘরের সিলিন্ডারটাকে আমরা পুকুরে ফেলে দিয়েছি, এটা পুকুরে ভাসছে, আপনারা দেখবেন। আর রুম যেটা বাস্ট হয়েছে, এই ধারের রুমটা চন্দ্রকান্ত দার রুম, ওই ধারের রুমটা হচ্ছে তুষারদার রুম। আর তুষারদার বাবা এবং ওনার ঠাকুমা ওখানে ওই রুমটা ছিল যেটা অ্যালবেস্টার বাস্ট হয়েছে। এবারে বাস্ট যখন হয় একদম প্রথম, আমাদের উঠোনে আমি গিয়েছি, তখন কেউ যায়নি, আমার হাতে ফোন ছিল, তখন আমি খেলা দেখছিলাম। হঠাৎ করে আমি গেটটা ঠেলে যখন ভিতরে যাই, তখন আমি জানলা থেকে দেখতে পাচ্ছি আমার বৌদি, মানে শান্তনা, আর বৌদির মেয়ে 6.5 মাসের যে বাচ্চাটা অস্মিতা, দুজনেই ঘুরছে। এবারে সেই সময় আমরা দেখতে পাই যে চন্দ্রকান্ত দা তুষারদা বাইরে ছিল, ও বাইরে থেকে দৌড়ে ভিতরের দিকে আসে, আর যেহেতু ওরা ভিতরে ঢুকে যাচ্ছে, তাই ওকে আটকানোর জন্য যখন আমি আটকাই, প্রথম চন্দ্রকান্ত তাকে আমি আটকেছি, তারপর আস্তে আস্তে লোক জমায়েত হলো। আর ওরা দুজনকে বার করতে গিয়ে ভাইপোকে আমি আর বার করতে পারলাম না, ভাইপো মামা করে ভিতরে ঢুকে গেছে।